164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। আসামি দ্বয়ের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক, সেই চার্জ প্রমাণের জন্য যে সকল সাক্ষ্য 15 জন সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে তার দ্বারা অ্যাবসলিউটলি চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। আর্গুমেন্টস করার সময় একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে একজন আসামি একটি মামলায় গ্রেপ্তার হলে তার মূলত মোট চারটি জায়গায় কথা বলার স্কোপ থাকে। একটি হলো আসামি যখন গ্রেপ্তার হয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয় তার নিকট, আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এর সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহ প্রিজনারদের কুচক্রর বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে 1 নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনাই। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ 1 নম্বর আসামি কর্তৃক 2 নম্বর আসামির সহায়তায়, সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় আমরা এনেছি, এই মামলার ঘটনাস্থল হলো আসামি 2 জনের বাসস্থান করা যে ফ্ল্যাট অর্থাৎ ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে 3টি রুম আছে, 3টি রুমে মধ্যে যে রুমটিতে আসামি 2 জন থাকতেন আর বাকি 2টি রুমে অন্য কেউই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হলো এভিডেন্স অ্যাক্টের 106 ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ, এই যে আসামিদ্বয়ের বিশেষ নলেজ বা স্পেশাল নলেজ, তার অধীনে ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত, বিশেষ করে আপিল বিভাগ। সেই সকল জাজমেন্টের আলোকে আসামিকে ব্যাখ্যা করতে হয় যার কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায় যে তার মৃত্যুর কারণ কি কারণে তার মৃত্যু হয়েছে এবং সেই কারণ যদি ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যা যদি আদালতের নিকট অ্যাকসেপ্টেবল হয় দেন তিনি বাঁচতে পারেন। কিন্তু আমাদের এই মামলায় আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন
তার দেহ খণ্ড বিখণ্ড করা হলো, এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। উপরন্ত কি আছে? 1 নম্বর আসামি সোহেল রানার দোষ স্বীকারোক্তি, যাহা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত। সেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 ধারার অধীনে যে কনফেশন দেয়া হয়েছে বা দোষ স্বীকারোক্তি, সেই দোষ স্বীকারোক্তি আসামিদ্বয়ের যে সংশ্লিষ্টতা সেটাও দিবালোকের মতো প্রতিষ্ঠা করে। এই কারণে আমরা পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই 2 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়।